ইরানের নিখোঁজ পাইলটকে উদ্ধার করল যুক্তরাষ্ট্র। হামলা পাল্টা হামলা ও ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে উভয় পক্ষের। ইসরায়েলে চলছে যুদ্ধবিরতি বিক্ষোভ, পুলিশ অভিযানে বেশ কয়েকজন আটক, কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান। দ্বিতীয় মাসে গড়ালো ইরান ইসরায়েল যুদ্ধ, বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী, জ্বালানি সংকটেও নিজেকে সুরক্ষিত রেখেছে চীন। এবং বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আলোচনায় বসছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। গুরুত্ব পাবে বাণিজ্য, সীমান্ত পরিস্থিতি সহ নানা বিষয়। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি আমরিন নিফা। ইরানে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ সদস্যকে উদ্ধারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে শুক্রবার বিধ্বস্ত হওয়া F-15 বিমানের উভয় ক্রুকে উদ্ধার করল যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রের দেওয়া 48 ঘণ্টার আলটিমেটামকে প্রত্যাখ্যান করেছে ইরান। এছাড়া হামলা পাল্টা হামলায় ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে উভয় পক্ষের। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। শুক্রবার ইরানের আকাশে বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের অন্যতম আধুনিক যুদ্ধবিমান F-15 স্ট্রাইক ঈগল। বিমানটি বিধ্বস্ত হলেও দুই পাইলট বা ক্রু সদস্য প্যারাশুটের মাধ্যমে নেমে যান। এরপরেই ইরান তাদের ধরতে অভিযান শুরু করে। তবে ঘটনার কয়েক ঘণ্টা পরেই বিমানের এক সদস্যকে উদ্ধারের দাবি করে যুক্তরাষ্ট্র। এবারে অপর সদস্যকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন দাবি করেন ট্রাম্প। মার্কিন সরকারের একজন কর্মকর্তার বরাতে আল জাজিরা বলছে, এই অভিযানে অংশ নেয় কয়েকশত বিমান বাহিনীর সদস্য। তবে উদ্ধারে আসা আরেকটি মার্কিন C-130 বিমান ইস্পাহান অঞ্চলে ভূপাতিত করার দাবি করেছে ইরান। এদিকে 48 ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে ডোনাল্ড ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির এক কর্মকর্তা জানিয়েছে, চলমান যুদ্ধ তাদের পরিকল্পনা এবং সুনির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী এগিয়ে যাচ্ছে। বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় চমক অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তবে উভয় পক্ষের হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। তেহরানের কোসিয়া এলাকায় এক হামলায় 5 জন এবং বোয়ের আহমেদ অঞ্চলে আরও 4 জন নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে ভূপাতিত F-15 জেট থেকে নিখোঁজ মার্কিন সদস্যদের উদ্ধারে চালানো অভিযানে তারা নিহত হয়। দক্ষিণ লেবাননের মারাকে শহরেও 5 জন নিহত হয়েছে। তবে হিজবুল্লাহর পাল্টা আক্রমণে ইসরায়েলের এক সেনাও নিহত হয়। এছাড়া ফিলিস্তিনের গাজা সিটি ও মাঘাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি আলাদা হামলায় 3 জন নিহত হয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর নতুন করে ইরান ড্রোন হামলা চালিয়েছে কুয়েতে, যেখানে দেশটির সুয়াইক অয়েল সেক্টর কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বাহরাইন ও সৌদি আরবও ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে। ইয়েমেনের হুতি গোষ্ঠীও ইসরায়েলের লদ বিমানবন্দরকে নিশানা করার দাবি করেছে। আব্দুল মালেক, আরটিভি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলে চলছে যুদ্ধবিরতি বিক্ষোভ। এভাবে জীবনযাপন করা খুবই অস্বস্তিকর ও ভীতিকর বলে অভিযোগ করছেন তারা। বলছে, যুদ্ধ বন্ধ করে কূটনৈতিক সমাধান খুঁজতে। বিক্ষোভ দমাতে পুলিশ অভিযানে বেশ কয়েকজনকে আটকও করেছে। পুলিশ বলছে, দেশটির সুপ্রিম কোর্ট সর্বোচ্চ 600 জনকে বিক্ষোভে অংশগ্রহণের অনুমতি দিয়েছে। তবে বিক্ষোভকারীরা সংখ্যায় অনেক বেশি থাকায় তাদের আটক করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। একদিকে যেমন ইসরায়েল যুদ্ধবাজ জাতি হিসাবে পরিচিত, অপরদিকে যুদ্ধবন্ধে এবার রাস্তায় নেমেছে ইসরায়েলের সাধারণ নাগরিক। শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে চলমান যুদ্ধবন্ধে রাস্তায় নামেন হাজারো ইসরায়েলি। সর্বোচ্চ 600 জনের অংশগ্রহণ এই বিক্ষোভে ইসরায়েলের সুপ্রিম কোর্ট সর্বোচ্চ 600 জনকে অনুমতি দিয়েছে। তবে বিক্ষোভকারীর সংখ্যা কয়েক হাজার হওয়ায় পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে। বিক্ষোভকারীরা বলছে, ইরান, গাজা এবং লেবাননের সাথে চলমান যুদ্ধ অন্তহীন। এর ফলে তাদের জীবনযাত্রা অস্বস্তিকর ও ভীতিকর হয়ে উঠেছে। করতে পারছেন না স্বাভাবিক জীবনযাপন। হ্যাঁ, এটা নিশ্চিতভাবেই মানুষকে চুপ করানোর একটা প্রচেষ্টা। যারা যুদ্ধের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করছে, ইসরায়েলে সবসময়ই যুদ্ধ চলে। তাই যদি যুদ্ধ থাকে এবং যুদ্ধের কারণে আপনাদের বিক্ষোভ করার অনুমতি না দেওয়া হয়, তাহলে আমাদেরও কখনো কথা বলার, সংগঠিত হওয়ার বা বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না। এ কারণেই পুলিশ, সরকার এবং সেনাবাহিনীর প্রতি আমাদের জবাব হলো ভিন্ন ভিন্ন এলাকায় উপস্থিত হয়ে যুদ্ধের বিরুদ্ধে লড়াই করা এবং এটি বন্ধ করার দাবি জানানো। অন্যদিকে গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তির দাবি জানান তারা। এছাড়া সম্প্রতি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দেওয়ার আইন পাশের পর এর বিরুদ্ধেও মানবাধিকার কর্মী এবং বিক্ষোভকারীরা সোচ্চার হয়েছেন।
এদিকে বিক্ষোভ ও ধরপাকড় চলাকালীন এক পর্যায়ে সেখানে বিমান হামলার সাইরেন বেজে উঠলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। আসন্ন ক্ষেপণাস্ত্র সতর্কবার্তা পেয়ে বিক্ষোভকারীরা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন। তবে অভিযোগ উঠেছে যে পুলিশ তখন গ্রেফতার হওয়া ব্যক্তিদের মূল আশ্রয়কেন্দ্রে প্রবেশ করতে দেননি, বরং তাদের পাশের একটি সিঁড়ির নিচে নিয়ে আটকে রাখা হয়েছিল। আব্দুল মালেক, RTV। ইরান ইসরায়েল যুদ্ধ দ্বিতীয় মাসে গড়িয়েছে। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী। যেখানে অনেক দেশ জ্বালানি সংকটে হিমশিম খাচ্ছে, সেখানে নিজেকে অনেকটাই সুরক্ষিত রেখেছে চীন। বেজিংয়ের এই জাদুকরী সুরক্ষার নেপথ্যে রয়েছে ছোট ছোট কিছু বেসরকারি তেল শোধনাগার, যা টিপট রিফাইনারি নামে পরিচিত। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। বিশ্ব অর্থনীতি যখন তেলের দামে কাঁপছে, তখন চীনের শানডং প্রদেশের এই ছোট রিফাইনারিগুলো যেন বেইজিংয়ের জন্য এক আশীর্বাদ। ইরান যুদ্ধের প্রভাবে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে, কিন্তু চীন এখনো ইরানের তেল পাচ্ছে নিরবিচ্ছিন্নভাবে। এর নেপথ্যে রয়েছে টিপট রিফাইনারি। আকারে ছোট বা চায়ের কেটলির মতো হওয়ায় এদের এ নাম দেওয়া হয়েছে। চীনের মোট তেল শোধনের 1/4 আসে এসব বেসরকারি প্রতিষ্ঠান থেকে। মূলত পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান, রাশিয়া এবং ভেনেজুয়েলা থেকে সস্তায় তেল আমদানিতে এদের ব্যবহার করে বেইজিং। বিশ্লেষকরা বলছেন, বড় রাষ্ট্রীয় কোম্পানিগুলো নিষেধাজ্ঞার ভয়ে সরাসরি ইরানের তেল কিনতে না চাইলেও এই টিপট কোম্পানিগুলো সে ঝুঁকি নিচ্ছে। চীনা মুদ্রায় দাম পরিশোধ করে মার্কিন ডলারের আধিপত্যকেও পাশ কাটিয়ে যাচ্ছে তারা। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% জ্বালানি সরবরাহ বন্ধ থাকলেও ইরানের সাথে সুসম্পর্কের সুবাদে বিশেষ সুবিধা পাচ্ছে চীন। যেখানে হাজার হাজার জাহাজ প্রণালীর মুখে আটকে আছে, সেখানে চীনের হাতে গোনা কয়েকটি জাহাজকে পার হওয়ার অনুমতি দিয়েছে তেহরান। শুধু তাই নয়, 2026 সালের শুরুর দিকে চীন প্রায় 120 কোটি ব্যারেল তেলের এক বিশাল মজুদ গড়ে তুলেছে, যা দিয়ে তাদের 109 দিনের আমদানি চাহিদা মেটানো সম্ভব। আন্তর্জাতিক সমুদ্র সীমায় শ্যাডো ফ্লিট বা নামহীন পুরনো জাহাজের বহর ব্যবহার করে চীন এই বিশাল মজুদ গড়েছে। ইরান ছাড়াও রাশিয়ার উপরও নির্ভরতা বাড়িয়েছে বেইজিং। পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার তেল আমদানি প্রায় 40% বেড়েছে। যদিও যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে এপ্রিল মাসে সরবরাহ কমার আশঙ্কা আছে, তবুও চীনের এই বহুমুখী জ্বালানি কৌশল তাদের অন্য দেশের তুলনায় সুবিধাজনক অবস্থানে রেখেছে। জ্বালানি নিরাপত্তাকে শি জিনপিং বর্ণনা করেছেন নিজের হাতে রাখার সম্পদ হিসেবে। টিপট রিফাইনারি আর শ্যাডো ফ্লিটের এই সংমিশ্রণ প্রমাণ করে চীন কেবল বাজার নয়, ভূ রাজনৈতিক চাল চালতেও সিদ্ধহস্ত। তবে যুদ্ধের ডামাডোল দীর্ঘায়িত হলে এই সুরক্ষা কবচ কতদিন টিকবে, সেটি এখন বড় প্রশ্ন। ইমতিয়াজ আহমেদ, RTV। ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির বিভিন্ন স্থানে চালানো হামলায় কমপক্ষে 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। শনিবারের হামলায় এই হতাহত হয় বলে জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার ছোড়া 286টি ড্রোনের মধ্যে 260টি ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে। তবে 11টি ড্রোনের 10টি স্থানে আঘাত হানে। আলাদা ঘটনায় আজ সাগরে একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন লেগে গেছে। তবে এরই মধ্যে শনিবার ইস্তাম্বুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে বৈঠক হয়েছে। এতে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে নতুন করে আলোচনায় বসছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। আগামী 7 এপ্রিল দিল্লি সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সফরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে গুরুত্ব পাবে বাণিজ্য, সীমান্ত পরিস্থিতি ও তিস্তার পানি বণ্টনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো। কলকাতা প্রতিনিধি পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। 2024-এর 5ই আগস্ট বাংলাদেশের গণ অভ্যুত্থান, পরবর্তী পর্যায়ে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন। তারপর থেকে প্রায় 18 মাস অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে পরিচালনা করেছিল এবং গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের 13শ জাতীয় নির্বাচনের পর আমরা দেখলাম বাংলাদেশে একটি গণতান্ত্রিক দলকে ম্যান্ডেট দিল বাংলাদেশের মানুষ। সে দেশে নতুন সরকার গঠন হয়েছে এবং সেই সরকার গঠনের পর আগামী 7ই এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কিন্তু দিল্লিতে আসছেন ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এখনো পর্যন্ত নয়াদিল্লি যে সূত্রে যেটা খবর, এই দ্বিপাক্ষিক বৈঠকে
ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা, জলবন্টন চুক্তি এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আলোচনা হতে পারে বলে এমনটাই খবর। কিন্তু গত 2024-এর 5ই আগস্ট পর থেকে বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে গত 18 মাসে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের মধ্যে কিন্তু কিছুটা হলেও চিড় ধরেছিল। মন্তব্য পাল্টা মন্তব্য, বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়ার কিন্তু সৃষ্টি হয়েছিল। সর্বোপরি ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত ভিসা প্রায় বন্ধ ছিল। মেডিকেল ভিসা চালু থাকলেও এই বাংলাদেশের গণ অভ্যুত্থান অন্তর্বর্তী সময়কালের যে সময়কাল, এই সময় কিন্তু কলকাতার অর্থাৎ বাংলাদেশে গণ অভ্যুত্থান কলকাতার, মধ্য কলকাতা, সেন্ট্রাল ক্যালকাটার, আমি দাঁড়িয়ে কথা বলছি সাদার স্ট্রিট, পিছনে মির্জাগলি স্ট্রিট, আমার ঠিক তার কোনাকুনি বাহাতে মার্কিউ স্ট্রিট, সামনে ধর্মতলা, ডান দিকে নিউ মার্কেট, এখানকার ব্যবসায়ীরা কিন্তু একেবারে পেটে গামছা বেঁধে বসেছিল। হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে ট্রাভেল ব্যবসায়ী, মানি এক্সচেঞ্জার, ছোটোখাটো হোটেল ব্যবসায়ী, জামা কাপড় ব্যবসায়ী। আমরা জানি যে এই অঞ্চলের অর্থনীতি অনেকটাই দাঁড়িয়ে থেকে বাংলাদেশ থেকে অর্থাৎ ঢাকা থেকে আসা বিভিন্ন পর্যটক, কেউ ব্যবসার কাজে, কেউ চিকিৎসার কাজে, কেউ বেড়ানোর কাজে। এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে পর্যটন ভিসা কিন্তু বন্ধ রয়েছে। মেডিকেল ভিসার পাশাপাশি স্টুডেন্ট ভিসা, তীর্থ করার ভিসা কিন্তু চালু থাকলেও এখানকার ব্যবসা কিন্তু একেবারে তলানিতে ঠেকেছিল। আগামী 7ই এপ্রিল দুদেশের বিদেশমন্ত্রীর দিল্লিতে যে বৈঠক হতে চলেছে, সেই জায়গা থেকে কিন্তু বিভিন্ন আশা করছেন এখানকার সর্বস্তরের ব্যবসায়ীরা। আমরা শুনে নেব তারা কি আশা করছেন, যে এই পরিস্থিতি কবে ভালো হবে, তারা আশা করছেন কি। আমরা সবাই মিলে যত ব্যবসায়ী আছি, আমরা এই বৈঠকটার অনেক বড় আশা করছি যে এবার দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে একটা ভালো সুসম্পর্ক হয়ে উঠবে। আমাদের ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, বিজনেস ভিসা সবই নর্মালি হয়ে যাবে, এই আশাবাদী আমরা। শেখ হাসিনা গভর্নমেন্ট চলে যাওয়ার পর থেকে আমাদের মার্কেট হিস্ট্রির অবস্থা খুবই খারাপ, ভিসাও বন্ধ হয়ে গেছে। এই পর্যন্ত আমরা কোনো ভালো অবস্থা দেখছি না। আমরা এখন এই বৈঠকের দুই পররাষ্ট্রমন্ত্রীর আশায় আমরা এখনও আশা বুক বেঁধে আছি। অনেক লস হয়েছে, সবার লোককে অনেক ক্ষতি হয়েছে, অনেক লস হয়েছে বিজনেসটা। কিন্তু এখন আশা আছে আমার প্রাইম মিনিস্টার, আমার বিদেশ মন্ত্রী ভালো রিলেশন হবে বাংলাদেশ থেকে। বাংলাদেশি ভাই বোনদের যারা মধ্যবিত্ত ক্লাসের আছেন, তারা তো কলকাতাকে খুবই তারা আপন করে নেয় এবং তারা কলকাতাকে ভালোবাসেন, তারা বেড়াতে আসেন এবং বিভিন্ন জায়গায় তারা এখান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে যান, যেখানে নাকি এখন এই গ্রীষ্মের সময়, যেমন আমাদের এখানে দার্জিলিং আছে, সিকিম রয়েছে যেখানে ঠান্ডা দেশ, সেটা হিমাচল প্রদেশ, কাশ্মীর, তারা বেড়াতে আসেন। এবং বিগত দিনে তারা যে ভিসাটা দিয়েছেন সেটা হলো মেডিকেল ভিসা এবং বিজনেস ভিসা। কিন্তু সাধারণ লোকের তো বিদেশে যাওয়ার, অন্য অন্য কান্ট্রিতে যাওয়ার তো আর নেই, তারা কলকাতায় আসেন সাধারণ লোক, সেই হিসাবেও তারা এসে কিছু কেনাকাটাও এখানে করেন। আমরা শুধু চাচ্ছি দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তিটা এবং ভিসা চুক্তিটা যাতে হয়, ট্যুরিস্ট ভিসা চুক্তিটা যাতে হয়, সেটাই আমরা আশা করছি। বাংলাদেশ সাধারণ লোকেরা সুদিন ফিরবে, কারণ তারা অপেক্ষা রয়েছে কবে তারা কলকাতায় আসবেন বা ভারতমুখী তারা হবেন। এবং বিভিন্ন সেক্টর বর্তমানে যে আমরা এখন মানে লজিকের মধ্যে রয়েছি, কিন্তু তারা আসতে পরে আশা করি আমাদের এই অঞ্চলটা, বিশেষ করে আমাদের এই অঞ্চলটা এবং কলকাতাবাসী সুখী হবে, খুশি হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার খলিলুর রহমান সাহেব ভারত সফরে আসছেন, আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ওনার যে বৈঠক হওয়ার কথা আছে এবং সেই বৈঠক আশা করি আমরা সফল হবে। বাংলাদেশের যত সমস্যা, দু দেশের যা সমস্যা আছে সেই সমস্যা দ্রুত সমাধান হবে এবং দুই দেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। এবং আমাদের আশা করি আমরা পরিবহন ব্যবসায়ী হিসাবে বাংলাদেশের যারা জনগণ রয়েছে তারা ভারতে আসার জন্য অনেক উদ্গ্রীব, তারা আসার ইচ্ছা আসার জন্য তারা প্রস্তুত হয়ে রয়েছেন, কিন্তু ভিসা সমস্যার জন্য তারা আসতে পারছেন না। আশা করি ভারত সরকার এই ভিসাটা যাতে নাকি ট্যুরিস্ট ভিসা আরও দ্রুত চালু করেন
সেই হিসাবে আমরা আশা করি। আশা করতেছি দুই দেশের দ্বিপাক্ষিক যে আলোচনা অনুষ্ঠান হবে সেটা আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক আরও নিবিড় হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গাঢ় হবে। যেহেতু ভিসা জটিলতার কারণে অনেক বাংলাদেশি যারা আমরা আছি তারা উদ্যোগ হয়ে আছি ডাক্তার দেখানো কিংবা বিভিন্ন বিজনেসের কাজে, আমরা সেটা করতে পারতেছি না। তো আমরা চাই যে দুই দেশের দুই পররাষ্ট্রমন্ত্রী বসে একটু দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক গঠন করবে এবং যাতে দুই দেশের সম্পর্ক আরও বেশি গাঢ় হয় সেটার জন্য আমাদের কিছু ইনস্ট্রাকশন আসবে এবং যেটা ভিসা জটিলতা না থাকে আমরা যতটা ফ্লুয়েন্টলি আসতে পারি, টুরিস্ট ভিসাগুলো পাই, সব কিছুর জন্য ভালোভাবে হয়, এটাই আমরা আশা করব। দুই দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী যে বৈঠক, এই বৈঠকে আমাদের সকালেই চোখ রয়েছে। আমরা শুনলাম মার্কিউ স্ট্রিট, সাদার স্ট্রিট, মির্জা গালি স্ট্রিট, হোটেল ব্যবসায়ী, মানি এক্সচেঞ্জার, তারা প্রত্যেকেই কিন্তু আশাবাদী। শেষ পর্যন্ত তারা প্রত্যেকেই মুখিয়ে রয়েছেন আগামী 7ই এপ্রিলের বৈঠকের দিকে। তাদের প্রত্যেকেই কিন্তু একটাই কথা, তারা অত্যন্ত আশাবাদী। ভারত এবং বাংলাদেশের দুদেশের বিদেশমন্ত্রীর তরফে যে দিল্লিতে আগামী 7 তারিখ বৈঠক হয়েছে, সেই বৈঠক সম্পর্কে কিন্তু তারা প্রত্যেকেই আশাবাদী। অর্থাৎ তারা কিন্তু আশায় বাঁচতে চাইছে যে তাদের কিন্তু আবার নতুন করে সুদিন ফিরতে চলেছে। যে 4টি বিষয় আমরা এখনও পর্যন্ত জানতে পারছি, বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা, জলবন্টন চুক্তির পাশাপাশি মেডিকেল ভিসা যে এতদিন চালু ছিল, এই আলোচনার মধ্য দিয়ে তারা আশা করছে পর্যটন ভিসা হয়তো আবার চালু হয়ে যাবে। পশ্চিমবঙ্গে নির্বাচন থাকলেও এই নির্বাচনের পরেই হয়তো বাংলাদেশের এই সব বাংলাদেশ থেকে পর্যটকরা এই সব অঞ্চল অর্থাৎ মধ্য কলকাতার মার্কিউ স্ট্রিট, সাদার স্ট্রিট, মির্জাগালি স্ট্রিট এসব অঞ্চলে যেমন পর্যটকের ঢল নামে সেরকমই ঢল নামবে এবং তারা কিন্তু সত্যি আশায় বুক বাঁধছে যে তাদের সুদিন ফিরবে। কলকাতার মার্কিউ স্ট্রিট থেকে পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা। টাইব্রেকারে শেষ শট জালে জড়ালেই টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব 20 সাফ ফুটবলের শিরোপা জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। আত্মবিশ্বাসে ভরপুর রোনান সুলিভান ধীর পায়ে এগিয়ে এসে বলটি স্পটে বসালেন। শট নেওয়ার আগে বলের দিকে তীক্ষ্ণ দৃষ্টি, একটি গভীর নিঃশ্বাস, তারপরেই শট। রোনানের পানিনকায় ভারতীয় গোলরক্ষক ছিটকে পড়লেন বাম দিকে। বল জালে জড়ানোর সঙ্গে সঙ্গে গ্যালারিতে উচ্ছ্বাস। ফিলাডেলফিয়া ইউনিয়নের পোস্টে করা একটি খাবারের ভিডিও থেকে রোনান সুলিভানের বাংলাদেশের ফুটবলে জায়গা করে নেওয়ার খবর জানাচ্ছেন মুমসাদ দিনুরি। ভারতকে হারিয়ে অনূর্ধ্ব সাফ ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ। মালদ্বীপের মালে ন্যাশনাল স্টেডিয়ামে দর্শক সারির একটা বড় অংশ জুড়ে ছিলেন মালদ্বীপে পেশার খাতিরে পাড়ি জমানো প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ দলের জন্য অ্যাটমসফিয়ারটা যেন ছিল হোম অ্যাওয়ে ফ্রম হোম। যার শটে বাংলাদেশ চ্যাম্পিয়ন, আক্ষরিক অর্থেই বাংলাদেশের জার্সি গায়ে খেলবেন এটা নিশ্চিত ছিলেন না 2 মাস আগেও। আর সেই তিনি টুর্নামেন্টে 2টি গোল ও একটি অ্যাসিস্ট করে দলকে ফাইনালে আনার পেছনে রাখেন বড় অবদান। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বেড়ে ওঠা কুইন ব্রাদার্সের সবচেয়ে বড় জনের নাম কুইন সুলিভান। সুলিভান ভাইদের মধ্যে এখন কুইনই সবচেয়ে হাই প্রোফাইল ফুটবলার। এবারে যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপ ফুটবলও খেলতে পারেন কুইন। ইতোমধ্যে তিনি যুব বিশ্বকাপে খেলেছেন যুক্তরাষ্ট্রের হয়ে এবং নিয়মিত ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে মেজর লিগ সকারে খেলছেন, যে লিগে খেলছেন লিওনেল মেসিও। কুইনের হাত ধরেই বাংলাদেশের ফুটবলে আগমন রোনানের, তবে তার পেছনে রয়েছে একটা মজার গল্প। ফিলাডেলফিয়া ইউনিয়নের এক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই এই তরুণ ফুটবলারের গল্পে হঠাৎ করেই উঠে এসেছিল বাংলাদেশের কথা। My family is also from Dhaka. My nanny came to University of Pennsylvania. স্থানীয় ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের একটি ভিডিওতে খাবারের স্বাদ নিতে গিয়ে আলোচনায় আসে তাদের বাংলাদেশি বংশসূত্র। এরপরই শুরু হয় অনুসন্ধান। ফুটবল ভিত্তিক অনলাইন পেজ সেভ বাংলাদেশ ফুটবল হয়ে যা শেষ পর্যন্ত পৌঁছে যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন পর্যন্ত। তারপরের গল্পটা সবারই জানা। They kept asking the same questions throughout the entire tournament. They said, "What about Pakistan? What about Nepal? What about India?" They asked what we would do if we didn't win. I guess we'll never know. Bangladesh has the best fans in the world. বয়সভিত্তিক পর্যায়ে সাফ জয়ের পর রোনানের পরের লক্ষ্য জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা। যদি সেটাই হয়, স্ট্রাইকার সংকটে ভোগা বাংলাদেশের ফুটবলে তা হবে এক নতুন দিনের সূচনা। মুমসাদ দিনুরি, RTV।
আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আর টিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আর টিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।